বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি এর আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় শুরু হবে শক্তির বিভিন্ন উৎস এখান থেকে। তোমাদের বইয়ে দেখো এখানে 4.4 শক্তির বিভিন্ন উৎস এখানে আছে। এই মূলত এখানে একটা আলোচনা আর কি, এইখানে মুখস্থ টাইপের বেশি, বুঝছো? এইখান থেকে তোমাদের কিরকম প্রশ্ন আসবে সেগুলোই আমি এখানে স্লাইডে উপস্থাপন করেছি। যেমন দেখো এখানে জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানির অনুসন্ধান জরুরি কেন? কারণ কি, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি। এসব উৎস সীমিত ও অনবায়নযোগ্য। আচ্ছা, অনবায়নযোগ্য কি? একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়, আর ব্যবহার করা যায় না। মানুষের চাহিদা বাড়ার সাথে সাথে এগুলো একসময় ফুরিয়ে যাবে, ফলে জ্বালানির ঘাটতি দেখা দেবে। তাই বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানি অনুসন্ধান জরুরি। নবায়নযোগ্য জ্বালানি কি? দেখো তোমাদের বই কিন্তু আছে এখানে, দেখছো? এই যে শক্তি তো দুই রকমের, বুঝছো? শক্তির উৎস এই যেটা, একটা হচ্ছে নবায়নযোগ্য আর একটা হচ্ছে অনবায়নযোগ্য। অনবায়নযোগ্য যেটা একবার ব্যবহার করলে এটা শেষ হয়ে যায়, আর নবায়নযোগ্য যেটা বারবার ব্যবহার করলেও শেষ হয় না, ঠিক আছে? এরকম ভাবে এটাই বলা হচ্ছে এখন। তারপর দেখো পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব ব্যাখ্যা করো। এই যে পরিবেশের উপরে, জলবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ বান্ধব হলেও নদীতে বাঁধ দেওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়, পরিবেশের ক্ষতি হয়। বাঁধের নিচে পানির প্রবাহ কমে যাওয়ায় খরার সৃষ্টি হতে পারে। তবুও অন্যান্য বিদ্যুৎ যে কেন্দ্র তার তুলনায়, ঠিক আছে, এর প্রভাব তুলনামূলকভাবে একটু কম। এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো আসবে, ঠিক আছে? যেমন দেখো প্রথম প্রশ্নটা আসছে হচ্ছে সিলেট বোর্ড 2024 সালে, পরের প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড 2022 সালে এসেছে। ওকে, এরপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে রান্নার তেল নবায়নযোগ্য শক্তি ব্যাখ্যা করো। রাজশাহী বোর্ড 2022 সালে এসেছে। রান্নার তেল যেমন দেখো সয়াবিন, সরিষা, নারিকেল, অলিভ অয়েল আর কি, এগুলো উদ্ভিদজাত উৎস থেকে আসে, যেগুলো পুনরায় উৎপাদনযোগ্য। তাই নবায়নযোগ্য শক্তি যা গ্যাস বা কয়লার মতো চিরতরে নিঃশেষ হয় না। এরপর প্রশ্ন আছে জিওথার্মাল নবায়নযোগ্য শক্তি কেন? জিওথার্মাল, আচ্ছা দেখো, ভূ অভ্যন্তরের উত্তপ্ত আগ্নেয়গিরি ও শিলাস্তরের তাপকে ব্যবহার করে জিওথার্মাল শক্তি উৎপন্ন করা যায়। এই উৎস অফুরন্ত এবং কিছু অঞ্চলে সহজলভ্য, তাই এটি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস। এটা দেখছো, এটা কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছে। খ নম্বরে তোমাদের কোথায় আসবে? তোমাদের আসবে হচ্ছে ওই যে আছে না, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসবে, তোমরা তো জানো তোমাদের 5টা সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করতে হবে, ওগুলাতে আসবে। নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি কেন বলা হয়? এটাও সিলেট বোর্ড 2024 সালে আসছে। আচ্ছা দেখো, এই সমস্ত প্রশ্ন তোমাদের খ নম্বরে আসবে, এবং একইভাবে মানে সৃজনশীল পরীক্ষার যে প্রশ্ন আছে ওটার খ নম্বরে আসবে, আর সংক্ষিপ্ত প্রশ্ন তো আসবে এগুলা। তারপর দেখো এখানে কেন এটাকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়? কারণ নিউক্লিয়ার শক্তির জ্বালানি ইউরেনিয়াম পৃথিবীতে সীমিত পরিমাণে আছে, একসময় নিঃশেষ হয়ে যাবে, তাই নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়। বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় কেন? ওই যে একই বায়োমাস, যেমন দেখো খড়কুটো, তারপর জ্বালানি কাঠ, ধানের পুষ ইত্যাদি পুনরায় উৎপাদনযোগ্য উদ্ভিদ বা জৈব বস্তু থেকে আসে, গাছপালা নতুন করে জন্মানো যায়, তাই এটি নবায়নযোগ্য শক্তি। দোলনা এক প্রান্ত টেনে ছেড়ে দিলে শক্তি রূপান্তরের ব্যাখ্যা করতে হবে। চট্টগ্রাম বোর্ড 2021 সালে এসেছে। এটাও দোলনাকে টেনে ধরলে বিভব শক্তি সর্বোচ্চ এবং গতিশক্তি শূন্য হয়ে যায়, ছেড়ে দিলে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, মাঝামাঝি স্থানে গতিশক্তি সর্বোচ্চ হয় এবং অপর প্রান্তে পৌঁছালে আবার বিভব শক্তি সর্বোচ্চ হয়ে যায়, এরকম ভাবে কমতে বাড়তে থাকে। যান্ত্রিক শক্তিকে কিভাবে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়? ঠিক আছে, এটা একটা প্রশ্ন আসতে পারে। যেমন চট্টগ্রাম বোর্ড 2000 এটা আসছে। দেখো এটা হাতে আমরা যখন ঘষাঘষি করি, হাত তো একটা যান্ত্রিক শক্তি, তাই না? এটাকে ঘষলে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। দেখো দুই হাত এরকম ভাবে ঘষো, ঠিক আছে, দুই হাতের সাথে ফু দিলে আমরা যখন এরকম বলি তখন কি শব্দ তৈরি হয়, শব্দ শক্তি মানে যান্ত্রিক শক্তি। আমাদের এই যে ঠোঁট বা এরকম দাঁত, এগুলো হচ্ছে যন্ত্র, এখান থেকে যান্ত্রিক শক্তিটা শব্দ শক্তিতে পরিণত হয়। পানি যখন প্রবাহিত হয় তখন যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দেখো পানির যে প্রবাহ আছে, যেমন নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ বিদ্যুৎ তৈরি করা হয়, তখনও তো তড়িৎ শক্তিতে রূপান্তরিত, সেগুলো আমরা কারেন্ট পাই আর কি সেখান থেকে। এভাবে যান্ত্রিক শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করা হলো। এখন পরে যে টপিকটা দেখো, এই যে এগুলো তো এইখান থেকে এই প্রশ্নগুলো হবে, যেটা আমি বললাম আর কি। তোমরা এখান থেকে এই যে প্রশ্নগুলো আছে এগুলো যদি পড়ো ভালো করে, তাহলে 100% ইনশাল্লাহ কমন পাবা। এগুলো তো আমরা আগে আলোচনা করেছি গত ক্লাসে।
এখন আর আলোচনা করতেছি না। শক্তি রূপান্তরও সামান্য আমরা আলোচনা করলাম। আচ্ছা, এরপর দেখো ভর এবং শক্তি, ভর ও শক্তির সম্পর্ক দেখছো এখানে তোমাদের 4.6 এ রয়েছে ভর ও শক্তির সম্পর্ক। এই যে এখান থেকে কিরকম প্রশ্ন হতে পারে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন? এটা সিলেট বোর্ড 2022 সালে এসেছে। দেখো এখানে চেইন রিঅ্যাকশনের অতিরিক্ত নিউট্রন শোষণ করতে বোরনের তৈরি কন্ট্রোল রড ব্যবহার করা হয়। এটি বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে যাতে তা নিরাপদ থাকে। এই যে পারমাণবিক যে শক্তিধর যে দেশগুলো আছে তাই না, মানে হুটহাট করে এক দেশ আরেক দেশকে ভয় দেখায়, যেমন পাকিস্তান, ভারত, ঠিক আছে, পারমাণবিক অস্ত্র রয়েছে, একজন আরেকজনকে মনে করো নিঃশেষ করে দেওয়ার ভয় দেখায়, হুমকি দেখায়। তো এইগুলা এই যে দেখো যে মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে কন্ট্রোল রড এইগুলো ব্যবহার করে ওই সমস্ত বিক্রিয়া কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন একটি স্বতঃস্ফূর্ত ব্যাখ্যা মানে স্বপ্রক্রিয়া ব্যাখ্যা করো। তো একটি নিউট্রন ইউরেনিয়ামকে আঘাত করলে দুটি ছোট নিউক্লিয়াস এবং 3টি নিউট্রন উৎপন্ন হয়। এই নিউট্রন গুলো আরো ইউরেনিয়ামকে আঘাত করে বিক্রিয়া চালিয়ে যায়। এটি একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। দেখো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে কি, নিজে নিজে হয়, একবার শুধুমাত্র একটা নিউট্রনকে আঘাত করলে এটা চলতে থাকে আর শেষ হয় না। শুধু শক্তি থেকে মানে শুধু শক্তি থেকে শক্তি নয়, বরং ভর থেকেও শক্তি পাওয়া যায়। এটা ঢাকা বোর্ড 2021 সালে এসেছে। দেখো ই সমান এমসি স্কয়ার, আমরা আইনস্টাইনের বিখ্যাত সূত্র, এই সূত্র ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। যেমন দেখো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় কিছু ভর কমে যায় এবং তা শক্তি হিসেবে নির্গত হয়। নিউক্লিয়ার শিকল বিক্রিয়া চিত্র একে ব্যাখ্যা করতে হবে। দেখো এটা আছে নিউক্লিয়ার শিকল বিক্রিয়া। এখানে কি করা আছে, এইখানে একটা নিউট্রন কি করতেছে, দেখো ইউরেনিয়ামকে আঘাত করতেছে, আঘাত করলে সেখান থেকে এই যে আরো নিউট্রন তৈরি হচ্ছে, আর ছোট নিউক্লিয়াস যুক্ত দুইটা পরমাণু তৈরি হচ্ছে, আবার দেখো শক্তি তৈরি হচ্ছে। এই নিউট্রন আর একটা ইউরেনিয়ামকে আঘাত করে, সেখান থেকে আবার নিউট্রন তৈরি হচ্ছে, ওই নিউট্রন আবার ইউরেনিয়ামকে আঘাত করতেছে, এইভাবে আরো ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হচ্ছে এবং কি করতেছে, নিউট্রন তৈরি হচ্ছে। ওই নিউট্রন গুলো আবার অন্য এইটা হচ্ছে কি চেইন রিঅ্যাকশনের কি চিত্র। একটা নিউট্রন ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করলে দুটি ছোট নিউক্লিয়াস ও 3টি নিউট্রন উৎপন্ন হয়। এই নিউট্রন গুলো আরো 3টি ইউরেনিয়ামে আঘাত করে বিক্রিয়া বাড়ায়, এভাবে বিক্রিয়া ছড়িয়ে পড়ে এবং শক্তি উৎপন্ন করে। তারপর দেখো এখানে নিউক্লিয়ার বিক্রিয়া পরিবেশ বান্ধব নয় কেন? কারণ কি, এই যে নিউক্লিয়ার বিক্রিয়া বিপজ্জনক তেজস্ক্রিয় বজ্র উৎপন্ন হয়, দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি থাকে, তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণ জটিল এবং ব্যয়বহুল হয়, চুল্লি নির্মাণ এবং জ্বালানি প্রক্রিয়ায় পরোক্ষভাবে দূষণ ঘটে, দীর্ঘমেয়াদে পরিবেশ এবং জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে। বস্তুর ভরই শক্তিটা ব্যাখ্যা করো। ওই যে এটাই আইনস্টাইন সূত্রের মতে E = mc স্কয়ার অনুসারে বস্তুর ভরের মধ্যেই শক্তি নিহিত থাকে, যেখানে এখানে ই হচ্ছে শক্তি এবং এম হচ্ছে ভর, সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগের মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এক সেকেন্ডে 3 × 10⁸ মিটার অতিক্রম করে। তো সূর্যের তাপে হাইড্রোজেন ফিউশনের মাধ্যমে ভরের কিছু অংশ শক্তিতে রূপান্তরিত হয়, তাই বলা যায় বস্তুর ভরই শক্তি। এরপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর। এরকম প্রশ্ন আসতে পারে, যেমন সিলেট বোর্ড 2021 সালে সৃজনশীলটা এসেছে। এই যে এটা দেখছো, হ্যাঁ একটা ছবি দেখতে পাচ্ছ, এখান থেকে আসতে পারে প্রশ্ন যে উপরে বর্ণিত শক্তি কিভাবে নির্গত হয় এবং বর্ণিত শক্তি ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং কিভাবে আমরা সেগুলো থেকে নিরাপদ থাকতে পারি। যেমন দেখো প্রথম প্রশ্ন, উপরে বর্ণিত শক্তি কিভাবে নির্গত হয়। ওই যে ইউরেনিয়ামকে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়, আঘাত করলে দুইটা ছোট নিউক্লিয়াস যুক্ত পরমাণু তৈরি হয় এবং 3টা নিউট্রন তৈরি হয় এবং প্রচুর পরিমাণ শক্তি তৈরি হয়। ওই নিউট্রন আবার অন্য আরো তিনটা নিউট্রন তো আরো 3টা ইউরেনিয়ামকে আঘাত করে, এইভাবে এটা চলতেই থাকে, ঠিক আছে, এরকম ভাবে এই চেইন রিঅ্যাকশন এটা। এখন ওই যে উদ্দীপকে যে বর্ণিত শক্তি ব্যবহারে ক্ষতিকর প্রভাব এবং কিভাবে আমরা সেগুলো থেকে নিরাপদ থাকতে পারি। যেমন ক্ষতিকর প্রভাবের ভিতরে রয়েছে তেজস্ক্রিয়তা মানবদেহের ক্ষতি করে, যেমন ক্যান্সার, জন্মগত ত্রুটি তৈরি করে। হ্যাঁ, তেজস্ক্রিয়তা বজ্র দীর্ঘমেয়াদে বিপজ্জনক হয়, দুর্ঘটনার ঝুঁকি থাকে, পরিবেশ এবং জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে, পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা থাকে, যাদের হচ্ছে এরকম রয়েছে তাই না, এই যাদের পারমাণবিক অস্ত্র রয়েছে তারা তো এই চেইন রিঅ্যাকশনের মাধ্যমে বিক্রিয়াগুলো করানো হয়। নিরাপদ থাকার উপায় হচ্ছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করতে হবে, তেজস্ক্রিয় বজ্রের সুরক্ষিত নিষ্পত্তি করতে হবে, নিয়মিত মনিটরিং এবং কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে, আন্তর্জাতিক নিয়ন্ত্রণ এবং তদারকি থাকবে, যে কোন দেশ চাইলেই এই ধরনের অস্ত্র তৈরি করতে পারবে না, যাতে দুর্ঘটনার জন্য জরুরি প্রস্তুতি নিতে হবে। এখন অনবনযোগ্য শক্তি পরিবেশের ক্ষতি করে কিন্তু নবনযোগ্য শক্তি পরিবেশ বান্ধব। আরেকটা প্রশ্ন, এটা রাজশাহী বোর্ড 2021 সালে এটা এসেছে।
তো অনবনযোগ্য শক্তির যে ক্ষতিকর দিক, যেমন দেখো কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো কি করে? পরিবেশ দূষণ ঘটায়, বায়ু দূষণ ঘটায়, গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ুর পরিবর্তন করে, খনন এবং উত্তোলনে জল এবং মাটির দূষণ ঘটে, সীমিত রিসোর্স এবং একসময় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে রিসোর্স, তাই না? এখন নবনযোগ্য শক্তির সুবিধা কি? যেমন পরিবেশ বান্ধব, মানে দূষণ কম বা নেই বলে চলে, মানে অব্যাহত উৎস, মানে কখনো শেষ হয় না, বারবার ব্যবহার করা যায়, গ্লোবাল ওয়ার্মিং কমায়, স্থায়ীভাবে উৎপাদনযোগ্য, স্বনির্ভরতা বৃদ্ধি করে। এই তুলনা দিয়ে পরিষ্কার বোঝা যায় যে নবনযোগ্য শক্তি পরিবেশের জন্য অনেক বেশি উপকারী। এরপর দেখো একটা প্রশ্ন হতে পারে এরকম, নিউক্লিয় শক্তি ব্যবহারের সুবিধা আর নিউক্লিয় শক্তি ব্যবহারের অসুবিধা, মানে দুইটার মধ্যে কি কি মানে সুবিধা অসুবিধা রয়েছে আর কি। এই শক্তির সাহায্যে কম ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমরা যেমন একটা পারমাণবিক বিদ্যুৎ চুল্লি আর কি করা মানে পরিকল্পনা আছে, তাই না, করতেছে যে আমাদের দেশে। তো এগুলো ব্যবহার করলে কম ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। পারমাণবিক শক্তি প্রকল্প তৈরিতে বেশি সময় লাগবে, এখানে এটা আছে অসুবিধা। তারপর দেখো স্বল্প জ্বালানি ব্যয়ে বেশি বিদ্যুৎ তৈরি করা যায়। অন্যান্য শক্তি উৎস ফুরিয়ে গেলেও পারমাণবিক শক্তির উৎস নিঃশেষ হওয়ার সম্ভাবনা কম। একবার শক্তি উৎপাদন শুরু হলে স্বল্প মেয়াদে দীর্ঘদিন শক্তি পাওয়া যায়। আর অসুবিধা হচ্ছে জ্বালানিকে ব্যবহার উপযোগী করে তোলা বেশ ব্যয়বহুল। এখনো দেখো কয়েক বছর ধরে তো আমাদের এখানে ওই যে পায়রা বিদ্যুৎ প্রকল্প যে শুরু হয়েছে, তো এখনো তো চালু হয় নাই। তার মানে অনেক বেশি ব্যয় সাপেক্ষ এবং উচ্চমানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা প্রয়োজন হয়। যান্ত্রিক ত্রুটির ফলে দ্রুত মারাত্মক পরিবেশ দূষণ ঘটাতে পারে, তাহলে অনেক ধরনের খারাপ একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এখন আমরা পড়বো হচ্ছে ক্ষমতা, পাওয়ার। এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, আসবে প্রশ্ন। তো ক্ষমতা কাকে বলা হয়? কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তি সরবরাহের হারকে ক্ষমতা বা পাওয়ার বলা হয়। যদি টি সময়ে ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হয় তবে ক্ষমতা পি সমান কত? ডব্লিউ বাই টি। মনে করো একটা কোনো যন্ত্র দ্বারা টি সময়ে ডব্লিউ পরিমাণ কাজ করতেছে, তাহলে একক সময়ে কতটুকু কাজ করতেছে? ডব্লিউ বাই টি পরিমাণ। এই যে ডব্লিউ বাই টি, এটাই হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে কি ক্ষমতা বা পাওয়ার, এই যেটাকে বলা হয়। তো এখানে পি হচ্ছে ক্ষমতা আর ডব্লিউ হচ্ছে কাজের পরিমাণ, টি হচ্ছে কি সময়। তো দেখো ক্ষমতার মাত্রা এবং একক, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। মাত্রা হচ্ছে যে এম এল স্কয়ার টি ইনভার্স 3, আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তো কখনো কখন দেখো পি সমান কত? ডব্লিউ বাই টি, মানে জুল পার সেকেন্ড। অনেক সময় এটাকে একক কিন্তু এটাও আসতে পারে যে জুল পার সেকেন্ড, এটাও কিন্তু ক্ষমতার একক, এটাকে ওয়াট বলা হয়। ওকে, এরপরে ওয়াটের সংজ্ঞা, মানে পরীক্ষায় যদি আসে 1 ওয়াট কাকে বলা হয়? 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়। তাহলে যদি আসে 10 ওয়াট কাকে বলা হয়? তাহলে 1 সেকেন্ডে 10 জুল কাজ করার ক্ষমতাকে 10 ওয়াট বলা হয়। ঠিক আছে, এখন দেখো 1 কিলোওয়াট সমান কত? 1000 ওয়াট। 1 মেগাওয়াট সমান 1000 কিলোওয়াট। 1000 কিলো মানে তার মানে 10⁶ ওয়াট। ঠিক আছে, এই যেটা। আচ্ছা, যদি কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 80 মেগাওয়াট হয় তবে প্রতি সেকেন্ডে কি করতে পারে? দেখো 1 মেগাওয়াটে 10⁶ জুল, তাহলে 80 তে 80 গুণ করে দিতে হবে, এত কাজ সম্ভাবনা থাকে। কখনো কখনো অশ্ব ক্ষমতা ব্যবহার করা হয়, হর্স পাওয়ার। ওয়াটের পূর্বে ব্যবহৃত একক ছিল অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার হচ্ছে 743 ওয়াট। সময়ের সাথে ক্ষমতা বিপরীতানুপাতিক বা হচ্ছে কি ব্যস্তানুপাতিক আর কি, বিপরীতানুপাতিক বা ব্যস্তানুপাতিক। এটা ময়মনসিংহ 2022 সালে এসেছে। যদি টি সময়ে ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হয় তবে ক্ষমতা সমান কত? পি সমান ডব্লিউ বাই টি। এখানে পি হচ্ছে ক্ষমতা, ডব্লিউ হচ্ছে কাজের পরিমাণ, টি হচ্ছে সময়। তো যদি নির্দিষ্ট পরিমাণ কাজ ধরা হয় তাহলে সময় বাড়লে ক্ষমতা কি হবে? কমে যাবে, আবার সময় কমলে ক্ষমতা বেড়ে যাবে। দেখো এখানে রয়েছে পি সমান কত? ডব্লিউ বাই টি, তাই না? এখন দেখো এই যে পি এবং টি এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমে যায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা পি সমানুপাতিক 1/t লিখতে পারি, মানে একটা বাড়লে আর একটা কমে, এই জন্য বলা আছে এটার সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তারপর দেখো একটি বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে কি বোঝায়? যখন আমরা বলি একটি পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট, তার মানে হলো ওই পাওয়ার স্টেশন প্রতি সেকেন্ডে 200 মেগাওয়াট বৈদ্যুতিক শক্তি উৎপন্ন বা সরবরাহ করতে সক্ষম। বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে 1 মেগাওয়াট মানে কত? 10⁶ ওয়াট। তাহলে 200 মেগাওয়াট মানে কত? 200 দ্বারা গুণ করে দিতে হবে যে এত ওয়াট। তাহলে 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার স্টেশন প্রতি সেকেন্ডে 200 মিলিয়ন ওয়াট শক্তি উৎপন্ন করে, যা বহু বাড়ি, বিদ্যুৎ শিল্প প্রতিষ্ঠান এবং অন্যান্য ব্যবহারের জন্য বিদ্যুৎ সরবরাহ করতে পারে। ঠিক আছে না? এই যে আবার পরীক্ষা যদি এটা আসে, দেখো আরেকটা প্রশ্ন, এটা
ক্ষমতার মাত্রা সমীকরণ ব্যাখ্যা করো। ক্ষমতার মাত্রা সমীকরণ দেখো, ক্ষমতা মানে কি, ক্ষমতা হচ্ছে পি, তাই না? তো এখানে ডব্লিউ হচ্ছে কাজ, কাজের মাত্রা কত, এম এল স্কয়ার টি ইনভার্স 2, সময়ের একক হচ্ছে টি। এখন দুইটাকে আমরা ভাগ করে দেব, ভাগ করলে আমরা কি পাবো দেখো, এম এল স্কয়ার টি ইনভার্স 2, নিচে আছে 2, এই টিটাকে উপরে নিয়ে গেলাম, এম এল স্কয়ার টি ইনভার্স 3, ঠিক আছে, এরকম হয়ে যাবে। এই যে শেষ। কর্মদক্ষতা কি, কর্মদক্ষতা এই যে দেখো, কর্মদক্ষতা এফিসিয়েন্সি। কর্মদক্ষতার সংজ্ঞা, কোন যন্ত্র বা সিস্টেম থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে বা সিস্টেমে মোট প্রদত্ত যে শক্তির অনুপাত, এটাকে কর্মদক্ষতা বলা হয়। দেখো কর্মদক্ষতাকে এই যে এটা এই চিহ্ন, এই চিহ্নের নাম হচ্ছে ইটা চিহ্ন, ঠিক আছে। এটা সূত্র হচ্ছে যন্ত্র থেকে প্রাপ্ত শক্তি, মানে একটা যন্ত্র থেকে তুমি যে শক্তিটা পাবা এটাকে বলা হয় লব্ধ কার্যকর শক্তি, এবং ওই যন্ত্রে তুমি মোট যে পরিমাণ শক্তি দিবা, ইনপুট দিবা, সেটার অনুপাতকে 100 দিয়ে গুণ করবো, তাহলে কর্মদক্ষতা পেয়ে যাবে, ঠিক আছে না। এরকম উদাহরণ হিসেবে দেখো, যদি তোমাকে বলা হয় যদি কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% হয়, তাহলে এর মানে হচ্ছে 100 জুল শক্তি দেওয়া হয়, তবে সেই যন্ত্র থেকে তুমি পাবা হচ্ছে 70 জুল, বাকি 30 জুল অপচয় হয়ে যাবে। তো শক্তির পরিবর্তনে ক্ষমতার কি দক্ষতা কি, মানে শক্তির সাথে কর্মদক্ষতার কি সম্পর্ক রয়েছে, বা ক্ষমতার সাথে কি সম্পর্ক রয়েছে। দেখো কার্যকর ক্ষমতা ভাগ আছে মোট ক্ষমতা, এটা হচ্ছে কর্মদক্ষতা ইটা। একটা প্রশ্ন এসেছে ঢাকা বোর্ড 2021 সালে, দেখো কর্মদক্ষতা 100% এর বেশি হতে পারে না, পারে কিনা। কর্মদক্ষতা 100% এর বেশি হতে পারে না, কারণ শক্তি কখনো সৃষ্টি হয় না, শুধুমাত্র রূপান্তরিত হয়। যন্ত্রে প্রদত্ত মোট শক্তির চেয়ে কার্যকর শক্তি কখনো কি হতে পারে না, বেশি হতে পারে না, তাই কর্মদক্ষতা 100% এর বেশি হতে পারে না। লব্ধ কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন। দেখো লব্ধ কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে, কারণ লব্ধ কার্যকর শক্তি হচ্ছে কর্মদক্ষতা গুণ হচ্ছে মোট প্রদত্ত শক্তি। কর্মদক্ষতা বেশি হলে লব্ধ শক্তিও কি হবে, বেশি হয়ে যাবে। কর্মদক্ষতা 1 এর বেশি হয় না কেন, সিলেট বোর্ড 2020 সালে এসেছে। দেখো কর্মদক্ষতার মান 1 এর থেকে বেশি হতে পারে না, কারণ শক্তি সৃষ্টি করা সম্ভব নয়, শক্তি নিত্যতা সূত্রের বিরোধী যদি 1 এর চেয়ে বেশি হয়ে যায়। যন্ত্রে প্রদত্ত শক্তি কখনোই তার কার্যকর শক্তির চেয়ে বেশি হতে পারে না। মনে করো তুমি 100 জুল, একটা যন্ত্রে 100 জুল কাজ দিলে, তাহলে তুমি তো ওইটা দিয়ে 100 জুল শক্তি তো মানে কাজ করতে পারবা না, ঠিক আছে না। 99 হবে, কিন্তু 100 হয়তো বা হবে না, আর হইলেও মনে করো 100 হলো, এই যে 100 কাটাকাটি যে 100%ই হলো, সর্বোচ্চ 100% হবে, তার চেয়ে বেশি তার হতে পারে না। এমন না যে আমি এক যন্ত্রের কাজ দিচ্ছি 100 আর পাওয়া গেছে 110 জুল, এটা তো কখনো সম্ভব না, তাই না। এই জন্য 1 এর চেয়ে বেশি হতে পারে না। মোটরের কর্মদক্ষতা 76% বলতে কি বোঝায়, এর মানে হচ্ছে যে মোটরে যদি 100 জুল শক্তি দেওয়া হয়, সেখান থেকে 76 জুল কার্যকর শক্তি পাওয়া যাবে, আর বাকি 24 জুল শক্তি অপচয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কর্মদক্ষতাকে শতকরা প্রকাশ করা হয় কেন, কারণ কি দেখো উপরে হচ্ছে কর্মদক্ষতা, এই যে মোট প্রদত্ত মানে কি বলে আমরা যে শক্তিটা পাই লব্ধ কার্যকর শক্তি, আর নিচে আছে আমরা যেটা দিয়ে ভাগ করি মোট প্রদত্ত শক্তি। এখন এটা আমরা যে শক্তিটা পাবো সেটা তো অবশ্যই কম পাবো, তো কম যদি পাই, দেখো আমরা তো অবশ্যই 99 ভাগ হচ্ছে 100 এরকম পাবো, 0.9 আসে, তাই না। এরকম এটা পয়েন্ট আকারে আসে, একটা মনে রাখা অসুবিধা, এই জন্য 100 দ্বারা গুণ করে দিলে এটা একটা কি আসবে, 99% চলে আসবে, এরকম, ঠিক আছে। এই জন্য এরকম করা হয়, এই যে।